প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির নিয়মিত অনুষ্ঠান, প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনে আমি মাহবুবুল আলম মিলন আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে অতিথি আছেন, খবর বিশ্লেষণ করবেন ইঞ্জিনিয়ার সোহেল আহমদ মতিন, সেক্রেটারি, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার সোহেল আহমদ মতিন আরো অনেক সমাজের দায়িত্ব পালন করেছেন, নিজস্ব পেশাজীবী ছিলেন। উনি জালালাবাদ গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনের এমডি ছিলেন, রোটারি ক্লাব অফ জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট। এখন যিনি দায়িত্ব পালন করছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সেক্রেটারি হিসাবে। আমাদের সেল টিভিতে আমরা বেশ কিছুদিন ওনাকে এনেছি, সুন্দর বিশ্লেষণ করেন। আজকেও মতিন ভাই ভালো বিশ্লেষণ করবেন খবর। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি যথাযথ আজকেও শেখ নুরুল ইসলাম এর পরিকল্পনায় আছেন অনুষ্ঠানটি। আর মামঞ্চ বুক সেন্টার রাজা মেনশনের দ্বিতীয় রাইট শোতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এই জন্য মালঞ্চ বুক সেন্টারকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও যথারীতি তিনটি পত্রিকা এসেছে আজকে সেল টিভি স্টুডিওতে। জাতীয় পত্রিকা, প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং জালালাবাদ। তিনটি পত্রিকায় আমি শিরোনাম বলুন পড়ে শোনাবো, অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনব। হাতে নিচ্ছি জাতীয় পত্রিকা, প্রথম আলো। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 31 মার্চ 2026, 17 চৈত্র 1432 বঙ্গাব্দ, 11 শাওয়াল 1447 হিজরি। পত্রিকায় প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, সারা পৃথিবীর সংকট, ডিজেল নিয়েই দুশ্চিন্তা। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে। এপ্রিলের চাহিদার অতিরিক্ত অকটেন আসছে। পেট্রোল শতভাগ দেশে উৎপাদিত হয়, পেছাচ্ছে ডিজেলের জাহাজ। এ পর্যন্ত জ্বালানির কোনো ঘাটতি নেই, গত বছরের তুলনায় সরবরাহ হয়েছে। ইকবাল হাসান টুকু, মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ। জ্বালানি বিশেষজ্ঞ তামিম বলছেন, অর্থনীতির চালিকা শক্তি ডিজেল, তাই ডিজেল আনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটু সবিরোধীর মতো বক্তব্য রয়েছে, এখানে আনতে হবে, আর এখানে বলছে পর্যাপ্ত আছে। এটা বিশ্লেষণের দাবি রাখেন। অন্য খবর, আরো তেল জাতীয় খবর আরো আছে। 4 জেলা থেকে 60,000 লিটার তেল জব্দ, গ্রেপ্তার 4। মজুতের তথ্য দিয়ে দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার, একটি ঘোষণা। অন্য খবর, হামে মৃত্যু 50,000 ছাড়লো সংক্রামক ব্যাধি। আগামী জুন মাসে দেশব্যাপী হাম রুবেলার জাতীয় ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। হাম জাতীয় একটি প্রকার চিকিৎসার কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ প্রস্তুতির জন্য। রাজনৈতিক খবর না, দেশের মন্ত্রীদের খবর নিয়ে কিছু কথাবার্তা পড়ে শোনাচ্ছি। যে বাহিনীর হোক, হামলাকারীরা অপরাধী, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য। মব কালচার নিয়ে সংসদে প্রশ্ন, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্পষ্ট কথা, বাংলাদেশের কোন রকম মব কালচার আর থাকবে না। জুলাই অভ্যর্থনকারীদের বিরুদ্ধে, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, সেটা যে বাহিনীর ড্রেসেই বা পোশাকেই হোক, আওয়ামী সন্ত্রাসী হোক, গোষ্ঠী হোক, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেভাবে ড্রেস পরুক না কেন, তারা সবাই অপরাধী। আবারও তেলের খবর, অর্থাৎ আন্তর্জাতিক খবর। ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প। ঘটনাটা তো ওখানেই, আপনি বিশ্লেষণ করবেন, একটু শুনবো আপনার থেকে। ভূমধ্যসাগরে 12 জন সিলেটের মারা গেল সুনামগঞ্জে। এখানে একটি খবর এসছে, মানুষ মরে, বিচার হয় না, পাচার থামে না। 2020 থেকে 24 সালের মধ্যে এই পর্যন্ত পাচার সংঘটিত হয়েছে। 4,427টি মামলার পরিসংখ্যানে দেখা যাচ্ছে এখানে 95% আসামি খালাস পেয়েছে। একজন বৃদ্ধ, অর্থাৎ অভিভাবক, ক্ষোভ করে বলছেন, টাকাও গেল, প্রাণও গেল, একটি ছবি সহ খবরটি এসছে। এই ছিল প্রথম আলোর প্রথম পাতার খবর। শেষ পৃষ্ঠায় পড়ে শোনানো পরিস্থিতির কাছে আসবো আমরা। জরুরি স্বাস্থ্য সেবা ঠিক করা দরকার। গোল টেবিল বৈঠকে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া,
প্রথম আলো যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ছবি সহ খবরটি ছাপা হয়েছে। ই ভ্যালি রাসেল শামীমের বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা। আবারও তেলের খবর, প্রথম আলো ফ্যাক্ট চেক। তেল সংকটের মধ্যে এআই দিয়ে তৈরি ছবিতে বাড়ছে বিভ্রান্তি। প্রকৃতির খবর একটি, দেখলে মন জুড়াই, যেটা লামায় দেখা দুই ফুল। আমাদের বন পাহাড় প্রকৃতি স্থানগুলো রত্ন ভাণ্ডারের মতো। এসব রত্ন ভাণ্ডার থেকে মণিমাণিক্য কুড়িয়ে হৃদয়ের ধারণ করাই হচ্ছে যারা প্রকৃতিপ্রেমী তাদের কাজ। এই ছবি সহ খবরটি এসছে। সংকটে 20 শিশু, দিবা যত্ন কেন্দ্র, দুশ্চিন্তা। এটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের খবর। এগুলো 6 বিভাগের কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আজ। দেশের খবর তো অনেক আছে বিছিয়ে। এই 6 বিভাগে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এবং সিলেটের পূর্বাভাসও আছে, আমরা সিলেট থেকে দেখেছি। আমরা সব সাধারণত করি প্রথম পৃষ্ঠায়, আমি আপনার কাছ থেকে শেষ পৃষ্ঠার এই খবরটা, যেহেতু সামনেই কিন্তু ঝড় বৃষ্টির সময় এবং বন্যা পরিস্থিতি ইত্যাদি সব নিয়ে, এটা নিয়ে একটু আলোচনা করতে। ধন্যবাদ। যে 6 বিভাগে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। প্রথমত আপনি যেহেতু সিলেটের কথাটা বললেন, সিলেটের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে আমাদের পাশেই হচ্ছে চেরাপুঞ্জি, যেটাকে সবচেয়ে বৃষ্টিবহুল একটা এলাকা হচ্ছে চেরাপুঞ্জি। এবং সিলেটে যে বৃষ্টিপাত গুলো হয় সেটা লোকাল বৃষ্টিপাতের সঙ্গে জড়িত আছে, কিন্তু চেরাপুঞ্জির বৃষ্টি এবং যেগুলো ডাউন স্ট্রিমে এসে পরবর্তীতে সেই পানিগুলো বঙ্গোপসাগরে চলে যায়। এটাই প্রকৃতির নিয়ম এবং এভাবেই চলে আসছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2022 সালে সিলেটে কিন্তু ভয়াবহ একটা বন্যা হয়েছিল। তো সে বন্যার পরবর্তীতে আমরা অনেক ধরনের আলাপ আলোচনা শুনেছি, নদী খনন, বেড়িবাঁধ নির্মাণ, আর ড্রেনেজ সিস্টেমকে ইমপ্রুভ করা, ওয়াটার লগিং যাতে না হয় সে বৃষ্টিগুলোর দিকে সে বিষয়গুলোকে আমরা দৃষ্টিপাত আমরা করেছি। এবং তখন ফ্রিকুয়েন্টলি 2022-23 সালে এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হয়েছে। কিন্তু ঝড় বৃষ্টি যদি হয়, এটা হতে পারে প্রাকৃতিক ভাবে, কিন্তু আমাদের পরবর্তী যে ব্যাকআপ সেটা যাতে আমাদের প্রস্তুত থাকে। যেমন সিলেটের একটা অত্যন্ত পোর্শ এলাকা হচ্ছে উপশহর, যেটাকে আমরা বলি শাহজালাল উপশহর, যেটা তো সেটা একদম মাঝ বরাবর দেখেছি আমরা যে নৌকা চলতেছে, কিছু বৃষ্টি হলে সেটা নৌকা। তো আমরা আশা করবো যে যারা অথরিটি আছেন তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন, কারণ 2022 আমাদের একটা অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে। সুতরাং সেই জিনিসগুলোকে ফলো আপ করে এখন যেহেতু প্রস্তুতি আছে, অ্যাটলিস্ট আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা যাতে আমরা করতে পারি, কারণ নাগরিক সুবিধা যতটা ইমপ্রুভ হবে সেক্ষেত্রে মানুষ লোকাল গভর্নমেন্টের প্রতি ততটা কিন্তু আস্থা পাবে। ইঞ্জিনিয়ার মতিন ভাই, আমি একটা কথা বলি, এই যে আপনার সাথে তালবির উপশহর নিয়ে কথা বলছেন আপনি, উপশহরে দেখা যায় প্রতি বছর কিন্তু এরকম হচ্ছে, একটু বৃষ্টি হলেই কিন্তু বন্যা হচ্ছে এবং নদীর সাথে মিলে যাচ্ছে। এটা প্রতি বছর কেন হবে? তাহলে আপনি মেসেজটা কাকে দিবেন? আমার প্রথম মেসেজটা হচ্ছে যে যারা কাজ করতেছেন, এখানে দুইটা অথরিটি কাজ করতেছে। এখানে হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, তারা নদী শাসন বলেন, তারপরে বেড়িবাঁধ বলেন, বাঁধ বলেন, এই সব কিছুই কিন্তু বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের আওতায়। আর সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে যে শহর এলাকার ভিতরে যে ড্রেনেজ সিস্টেমটা আছে সেটা যাতে ডেডলক না ঘটে। তো আসলে আমার কাছে মনে হয় যে সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ সিস্টেম সেটার আসলে যে শেষ পর্যন্ত নদীতে গিয়ে পৌঁছায় কিনা পানিটা, এটা দিয়ে সন্দেহ আছে। মানে তার আউটলেট, আমরা যেটা বলি যে আউটলেটটা আছে কিনা বা সেটা পরিষ্কার আছে কিনা, সে বিষয়টা দেখা দরকার। কারণ যদি আউটলেটটা যদি ব্লক থাকে, যদি নালাগুলার মুখ যদি বন্ধ থাকে, তাহলে ওভারফ্লাডের হবেই, এটা স্বাভাবিক। সুতরাং এখন ইমিডিয়েটলি যেটা দরকার, যে আমাদের একটা মানসিকতা হয়ে দাঁড়াইছে যে এই খালগুলোকে আমরা বিশেষত পলিথিন এবং অন্যান্য যে সমস্ত আমাদের যে ফ্যামিলিয়াল যে গার্বেজ গুলো আছে সেগুলোকে আমরা সরাসরি খালের মধ্যে, নালার মধ্যে সরাসরি আমরা এগুলোকে নিক্ষেপ করতেছি। এই নিক্ষেপ করার ফলেই কিন্তু একটা ধরনের ব্লকেজ সৃষ্টি হচ্ছে, এবং সেই ব্লকেজের কারণে যদি পানিটা যদি প্রপারলি যদি ড্রেন আউট না হয়, তাহলে কিন্তু ওয়াটার লগিং এখানের মধ্যে হবে।
আর উপশহরের ব্যাপারটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে উপশহর একটা ফিল আপ মাটিতে করা হয়েছে, এবং তখন নদীর যে হাইয়েস্ট ফ্লাড লেভেল যেটা চিন্তা করা হয়েছিল, এখন নদী ভরাটের পরে সেই হাইয়েস্ট ফ্লাড লেভেলটা আরো অনেক উপরে উঠে গেছে, যার ফলে এখানে পানিটা ব্যাকফ্লো উল্টো ড্রেনেজের মতো নদীর পানিটা সেটা নদীর পানি নয়, নদী থেকে পানিটা ব্যাকফ্লো করতেছে। এখানে দুইটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর হচ্ছে নদী ওভারফ্লো হচ্ছে, একটা কারণে সিলেটে এই বন্যাটা হচ্ছে, আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আমাদের ইন্টারনাল যে ড্রেনেজের পানিটা ড্রেনেজ নদীতে যাচ্ছে। সিস্টেম সেটাও যাচ্ছে না, এবং যাচ্ছে না তার কারণ হচ্ছে যে নদীর তলদেশটা উপরে উঠে গেছে, দ্যাট মিনস নদীর তলাটা ভরাট হয়ে গেছে। কিন্তু এখানে ইমিডিয়েট ড্রেনেজ প্রথমেই মানে শেষ পৃষ্ঠা থেকে শুরু করেছিলেন ড্রেনেজ ব্যবস্থা নিয়ে, অর্থাৎ বৃষ্টিকে কেন্দ্র করে খবরটি আসছিল। আমরা শুরু সাধারণত প্রথম কথা থেকেই করি, আপনাকে এই খবরটি যেহেতু অত্যন্ত জনঘনিষ্ঠ খবর হিসেবে, এখন দেশের টপ অফ দ্য কান্ট্রি সারা বিশ্বে এই যে ডিজেল নিয়ে দুশ্চিন্তা, ডিজেল নিয়ে যে কথাবার্তা, মন্ত্রী বলতেছেন পর্যাপ্ত দুটো আছে, আর একজন বিশেষজ্ঞ বলতেছেন যে না, অভাব আছে। এই যে এটা নিয়ে বা এই কিভাবে আমরা এখান থেকে রেহাই পেতে পারি বলে আপনার কি ধারণা? আমার এখানে প্রথম ধারণাটা হচ্ছে এটা যে আপনি আমাদের দেশে যত ধরনের জ্বালানি আছে, জ্বালানি পুরোটাই হচ্ছে আমদানি নির্ভর। আমদানি এখন আমদানির যদি সাপ্লাই চেইনে যদি কোনো ধরনের যদি বিঘ্ন ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা প্রতিক্রিয়া কিন্তু মার্কেটে তার প্রভাব আসতে বাধ্য, এটা স্বাভাবিক কথা, এটা ইউনিভার্সাল কথা। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমরা একটা গ্লোবাল একটা যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি, ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালীতে নিয়ে একটা ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে গভর্নমেন্টের কাছ থেকে আমরা যেটা দেখি সেটা জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট চেষ্টা করতেছে ডিজেল, এবং আমাদের যেটা মূলত সামনে সেচের মৌসুম আসতেছে, ডিজেলটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, এবং আমাদের প্রায় অলমোস্ট 70% আমরা ডিজেল আমদানি নির্ভর। এখন ক্রাইসিস ম্যানেজমেন্ট সামার জন্য যেটা আমি যেটা দেখি, গভর্নমেন্ট ভারতের যে আসামের নুমালীগড় থেকে সরাসরি পাইপলাইন দিয়ে কিছু ডিজেল আনতেছে, কিন্তু সমস্যাটা কিন্তু ডিজেল না, সমস্যাটা কোনোখানে নেই। সমস্যা হচ্ছে এই মুহূর্তে যেটা প্রবলেম আমার কাছে অ্যাপারেন্টলি, সেটা হচ্ছে মজুদদারি করা। এই মজুদদারি হচ্ছে, এবং এই মজুদদারি হওয়ার কারণে এই ধরনের একটা সংকট সৃষ্টি হচ্ছে। সুতরাং মজুদদারিটাকে যদি আপনি যদি স্টপ করতে পারি, মানে মজুদটাকে যদি আমরা যদি ল এনফোর্সিং এজেন্সি যদি বন্ধ করতে পারি, তাহলে আমার মনে হয় এই সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে আসবো। দুটা সেক্টর আছে, একটা জিনিস হচ্ছে যে ডিজেল, সেটা গভর্নমেন্ট ইম্পোর্ট করতেছে, এবং আমি যেটা দেখলাম যে গভর্নমেন্ট স্পট মার্কেট থেকে এলএনজিও কিনতেছে, সম্ভবত 7টা কি 8টা ভেসেল এলএনজি কিনা হচ্ছে। সুতরাং সেই জিনিসটাকে আমরা কাজে লাগাতে হবে। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, সেটা জিনিস হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল সোর্স, যেমন আমাদের সাথে কাতার গভর্নমেন্টের সাথে, কাতার এবং আমিরাতের সাথে আমাদের লং টার্ম এলএনজি কেনার জন্য কন্ট্রাক্ট আছে। সুতরাং আমাদেরকে বিকল্প উৎস আমাদেরকে বের করতে হবে, যাতে একটা রুটে যদি কাজ না করে, তাহলে বিকল্প অন্য কোনো রুট যাতে অ্যাভেলেবল থাকে, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং আপনার বক্তব্য যেটা বিশ্লেষণ করবে সেখানে কিন্তু বলা আছে, খবরও আসছে, এটা 4 জেলা থেকে 60,000 লিটার তেল জব্দ, ইদানিং কিন্তু কাজ শুরু হয়েছে। এটা অনেক অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করি, সিলেটের স্থানীয় দৈনিক নিয়ে আসছি হাতে। প্রথমেই সিলেটের ডাকের প্রথম খবর যেটা, লিবিয়ায় দালাল চক্রের হোতা কে এই আজিজ, অর্থাৎ এই যে ভূমধ্যসাগরে যে ডুবে গেল তার ওখান থেকে খবরটি আসছে আর কি। সংসদে ইলিয়াস আলীর স্ত্রীর প্রশ্ন, আমার স্বামী কোথায়? আমরা জানি যে সিলেটের একজন দাপটের নেতা ছিল বিএনপির, সে তাকে, এটা কি বলবো, এটাকে তো এখনো মৃত্যুর সংবাদও আমরা পাইনি, কিন্তু অপহরণের পর যে তার স্ত্রী এখন এমপি, প্রশ্ন করেছেন সংসদে। সুনামগঞ্জের 22 ব্যবসায়ী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা, ক্ষতি প্রায় 10 কোটি। সুনামগঞ্জের উপর যেন শনির প্রভাব। দুই দিন আগে আমরা 12 জনের মৃত্যুর সংবাদ শুনলাম ভূমধ্যসাগরে, একবার 22 পরিবার ব্যবসায়ী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা, ক্ষতি প্রায় 10 কোটি টাকা। সুনামগঞ্জ অগ্নিকাণ্ডে ঘটনার তদন্ত কমিটি গঠন। আরো খবর, শ্রীমঙ্গলে সিএনজি মাইক্রোবাস সংঘর্ষে 2 জন নিহত। জাপানের আদলে কোরিয়া ও ইইউ এর সাথে বাণিজ্য চুক্তির প্রস্তাব বাংলাদেশে। আরেকটি আমাদের মৃত্যুজনিত খবর, গতকালকেই আমরা এটা দাফনও হয়েছে, না ফেরার দেশে শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল বাকি চৌধুরী, সিলেটের একজন শিক্ষাবিদ। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেট করেছিল, মাসুদ সংসদে বলেছেন এনসিপির প্রার্থী।
এনসিপির হচ্ছে সংসদ সদস্য। চলতি বছর এইচএসসি পরীক্ষা 7 জুন শুরু, পরীক্ষা পদ্ধতির সাময়িক পরিবর্তন এসছে। বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জেনেভায় আইএলওর গভর্নর বডি সভায়। এই ছিল সিলেটের ডাকের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি, তারপর আবার অতিথির কাছে ফিরে আসবো আমরা। আমের কথা আমরা অন্য পত্রিকায় পড়েছি। সিলেটে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সাবেক প্রেস ক্লাবের কমিটির যৌথ সৌজন্য সাক্ষাৎ, এটা যথারীতি নিয়ম একটা। লাখায়ে ওএমএস এর চাল পাচার, সাবেক ছাত্রদল নেতা কারাগারে। এই সংবাদগুলো সমাজে কিন্তু একটু অন্যরকম একটা খবর বলে মনে হয়। আর্লি এইজ সংসদে আসতে পারাটা সৌভাগ্যের বিষয়, সংসদে হাসনাত আব্দুল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ কম বয়সে তারা যে সংসদ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলা। নগরীতে ছিনতাই মামলায় 2 আসামি আটক। সংখ্যাগরিষ্ঠরা যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করলে ফল ভালো হয় না, শিশির মনির। আধ্যাত্মিক পর্যালোচনা নিয়ে প্রতিক্রিয়া। 186 বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই। এই খবরটা কিন্তু আমাদের শোনাটা এবং লেখাটা এবং প্রক্রিয়া এক মনে হয় না আর কি, যে দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই। প্রশ্ন জামাত এমপির, আর কত লোক মারা গেলে সড়ক মন্ত্রী অস্বস্তি বোধ করবেন? উনি বলেছেন যে এবছর ঈদে নাকি প্রাণহানি কম হয়েছে, ইত্যাদি ইত্যাদি, অস্বস্তি কম হয়েছে। সেই আলোকে একটি পাল্টা বক্তব্য দিয়েছে। প্রেস ক্লাবে এলাকাবাসীর সংবাদ সম্মেলন, কাজী জালাল উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। এটা কয়েক বছর থেকে এই ঘটনাগুলো ঘটে আসছে এই স্কুলে। একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আশা করি একটা পর্যায়ে আসবে। সিলেটে ব্যাংক অ্যাপস হ্যাকস করে গ্রাহকদের অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সিলেট প্রেস ক্লাবে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মৌলভীবাজারে দোকানে চুরি করতে গিয়ে মোটরসাইকেল সহ 2 জন আটক। এই ছিল মোটামুটি সিলেটের ডাকের বিভিন্নমুখী খবর আর কি। তো আবারও জ্বালানি সংকট নিয়ে যে কথাগুলো এসছে, এপ্রিলে সাঁড়াশি অভিযান, একটা নতুন খবর এটা। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধের তালিকা। প্রতি বছর সরকার কিন্তু একটা দায়িত্ব নেওয়া। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, এটা স্বাভাবিক প্রক্রিয়া। সেটা জিনিস হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনার উন্নতি করতে হয় তাহলে অপরাধীকে আপনাকে গ্রেপ্তার করতে হবে। জাপান একটা উন্নত দেশ, এই দেশের আদলে কোরিয়া ইউ এর সাথে বাণিজ্য চুক্তির প্রস্তাব বাংলাদেশের, কি মনে করেন? ডেফিনেটলি, কারণ জাপান যেভাবে উন্নতি করেছে শিল্পে, জাপানের নিজস্ব কিন্তু আপনি জানেন জ্বালানিও নেই, তাদের কোনো খনিজ সম্পদও নেই, তারপরেও তারা পৃথিবীতে কিন্তু লিড করে যাচ্ছে এবং পুরোটাই হচ্ছে আমদানি করার কাঁচামাল দিয়ে। সুতরাং সেভাবে যদি আমরা করতে পারি, এবং আমাদের দেশের সবচেয়ে বড় গুণটা হচ্ছে যে আমাদের দেশের প্রচুর জনসংখ্যা আছে, এবং সেই জনসংখ্যাকে যদি এখন আমাদেরকে প্রপারলি কাজে লাগাতে হবে। যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা স্বনির্ভর হতে আমাদের কিন্তু খুব সময় লাগবে। যেমন আপনি আজকে একটু আগে আলাপ করতেছেন যে বিদেশমুখী, এই বিদেশমুখী কেন হচ্ছে? দেশে যেহেতু তার এমপ্লয়মেন্ট অপরচুনিটি সুযোগ পাচ্ছে না, দেশে যদি সুযোগ পেত তাহলে অবৈধভাবে সে যাওয়ার চিন্তা ভাবনা করতো না। সুতরাং এখানে আমাদেরকে কর্মসংস্থানের সুযোগ করতে হবে এবং একই সাথে আমাদেরকে কারিগরি শিক্ষার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কারণ একেবারে মানে তথাকথিত যে সাধারণ যে বিষয়গুলো পড়াশোনা করে তেমন কোনো বেনিফিট নেই। আমাদের দুর্বিশ্বভাবে এই যে একটা মর্মান্তিক ঘটনা আবার ঘটলো, সুনামগঞ্জে 22টি ব্যবসায়ী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারে দিশেহারা, ক্ষতি 10 কোটি টাকা। এ ব্যাপারে কোনো সচেতন? আপনি তো এটা আসলে এটা প্রথম জিনিস হচ্ছে যে অগ্নিকাণ্ড এমন একটা জিনিস, এটাকে আসলে নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক জটিল, কারণ কখন অগ্নিকাণ্ড ঘটবে সেটা কিন্তু আমরা বলতে পারি না। বাট আমাদের নিজেদের সতর্ক থাকা উচিত, এবং প্রথম জিনিস হচ্ছে সতর্ক থাকা যে যদি কোনো ধরনের বিস্ফোরক থাকে, বিদ্যুতের লাইন থাকে না, বৈদ্যুতিক লাইন থেকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কিন্তু অগ্নিকাণ্ড হতে পারে, সম্ভবত ওই ধরনের ঘটনা হতে পারে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে বিশেষ করে একটা ওষুধের বিশাল দোকান একবারে সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে আর কি। আল্লাহ রহমত হোক, এখানে আমরা চাই এদের পাশে আল্লাহ যেন সাহায্য করে এবং সরকারও যেন এটাকে যথাযথ একটা ব্যবস্থা নিয়ে আসে। যে ইলিয়াসের স্ত্রী, আমাদের সাবেক ছাত্র নেতা থেকে এমপি পর্যন্ত হয়েছিলেন, তাকে নিরুদ্দেশ। তার স্বামী কোথায় দাবি করেছেন, সংসদে দাবি করেছেন লোনা। এটা হচ্ছে যে উনি ওনার স্বামীর
যেটা ওর স্বামী কোথায়, উনি যেটা দাবি করেছেন সংসদে, সেটা খুবই যৌক্তিক। উনি সংসদ সদস্য হিসেবে উনার এই দাবিটাকে সামনে এনেছেন। শুধু উনি নয়, আরো যারা সামগ্রিকভাবে যারা আছে, দেশনাথবাসী সহ সারা সিলেট সবাই না, আমি বলতে চাচ্ছি যে এই সবাইকেই এই প্রশ্নটার উত্তর দিতে হবে। কারণ কিন্তু সরকারের একটা পরিবর্তন ঘটেছে, নতুন প্রশাসন আসছে, সুতরাং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ট্র্যাক রেকর্ড থাকে। কারণ আমাদের দেশে যে পুলিশি যে সিস্টেম আছে, প্রত্যেকটা জায়গাতে এগুলা কিন্তু রেকর্ড ভুক্ত করা আছে। সুতরাং সেগুলোকে ধরে আগানো উচিত। শুধু ওনার প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে, এবং তাছাড়াও আরো যারা আছে তাদের প্রত্যেকটা বিষয়কেই, যারা গুম হয়েছে তাদের বিষয়টাকে আমরা যাতে অ্যাড্রেস করি, এবং একটা অ্যাড্রেস করলে সবগুলোই সামনে বেরিয়ে আসবে। তারপরে একটা শান্তির ব্যাপার আছে, অন্তত পক্ষে লাশ পেলেও একটা প্রশান্তি থাকে যে আমি একটা লাশটা পেয়েছি। এটা এই হাহাকার শুধু লোনার নয়, সমগ্র সিলেটবাসীর এই হাহাকারটা রয়েছে আর কি। কোনো রাজনৈতিক দলের কোনো নেতাই যেন এই ধরনের ভাবে ইয়ের মধ্যে না পড়ে, আর এই প্রত্যাশা আমাদের থাকলো আর কি। সিলেটের ডাকে শেষ পৃষ্ঠায় আমরা আসি। শেষ পৃষ্ঠা তো সারাটাই পড়েছি। এখানে এই যে কাজী জালালউদ্দিন স্কুলের একটা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষকের যে এটা কি বলে আত্মসাতের ব্যাপারটা, আত্মসাতের ব্যাপার প্রথমত যে এটা যেটা নিউজটা করা হচ্ছে সেটা অভিযোগের ভিত্তিতে করা। এই ব্যাপারে আমার ব্যক্তিগত মতামতটা হচ্ছে যে আত্মসাতের ব্যাপারটা সেটা হচ্ছে আদালত কর্তৃক নির্ধারিত হবে, এবং সেগুলোর জন্য হিসাব আছে, এবং সেখানে একটা কমিটি আছে, এবং স্কুল পরিচালনা একটা কমিটি আছে। সুতরাং তারা এই বিষয়গুলো একটু ভালোভাবে বলতে পারবে। দীর্ঘদিন থেকে এই ঘটনা ঘটে আসছে এটাই, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার একটা পরিচালনা কমিটি আছে। সুতরাং পরিচালনা কমিটিরই এখানে দায় দায়িত্ব কিন্তু বাইরে না, ওনাদেরও কিন্তু এই বিষয়গুলোকে কিছুটা জবাব দিতে হবে যে এই জিনিসটা হচ্ছে কিনা। মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, এই ধরনের ঘটনা ঘটে থেকে একটি সংবাদ এসছে, নগরীর আবাসিক হোটেল থেকে ব্যবসায়ী লাশ উদ্ধার, হোটেলের ব্যবসায়ী লাশ উদ্ধার। এটা এখন আমি বিষয়টাকে বলবো যে এটা লাশ উদ্ধার হয়েছে, এখন জানতে হবে এটার মোটিভটা কি। উনি কি আত্মহত্যা করেছেন, শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন? কারণ মৃত্যু মানেই যে সেখানের মধ্যে যে কোনো ঘটনা ঘটবে তা না, এটা পেছনে অনেক কারণ থাকতে পারে। ইভেন অনেক লোক নিজের স্ট্রোক করে কিংবা হার্ট অ্যাটাক করেও কিন্তু মারা যাচ্ছে, সেটা আপনার বাসাতেও হতে পারে। সেটা যে হোটেলে হবে এমন কোনো কথা নাই। তবে আমরা কখনোই এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কিন্তু আমরা কখনোই চাইনি এটাকে। সড়ক মন্ত্রীর প্রতি যে অস্বস্তি প্রকাশ করেছেন, অস্বস্তি প্রকাশ করলেন জামাত নেতা। আর কত লাশ মারা গেলে, আর কত লোক মারা গেলে সড়ক মন্ত্রী স্বস্তি বলবেন এটাকে? এখানে আসলে একটু মানে আমি বলবো যে সড়কে আমরা ভিজুয়ালাইজ যে অ্যাক্সিডেন্ট গুলা দেখেছি সেগুলা সত্যি এগুলা ঘটেছে। সুতরাং আমাদের আমাদের সড়ক মন্ত্রী যে মন্তব্যটা করেছেন, আরো তথ্য নির্ভর হয়ে তথ্যগুলো যদি জাতির সামনে উপস্থাপন করা হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ শোয়েব আহমদ লতিফ ভাই। আমাদের আরো একটি পত্রিকা হাতে রয়েছে, স্থানীয় পত্রিকা সিলেটের আর একটি পত্রিকা জালালাবাদ। মানব প্রচারে সিলেট শক্তিশালী নেটওয়ার্ক, দালাল চক্রের খপ্পরে সর্বশান্ত পরিবার, যেটা আমরা অন্যভাবে আলোক করে ফেলেছি খবরটি। শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনা নিহত 2, খবরটি অন্য পত্রিকায় এসছে, এখানে আবার আসছে। সড়ক দুর্ঘটনায় আমরা যেন আরো সচেতনতা আমাদের ভিতরে আসে। অন্যান্য খবর, সিলেট থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে বিরোধী দলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী। অনুমোদিত দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ। সিলেটে হামের প্রকোপ বাড়লেও পরীক্ষার ব্যবস্থা নেই, টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে, স্বাস্থ্যমন্ত্রী। মারা যাওয়া 29টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি। তাহলে যে খবরটা এসছে এখানে দেখা যাচ্ছে 19টি পরে দেখা যায় এখানে হামের নাই, পড়েছি এটা। আরো একটি খবর, সিলেটে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি যেটা আমরা বলি, কয়েক পাম্পে বিক্রি বন্ধ, প্রশাসন ও ব্যবসায়ী পরস্পর বিরোধী বক্তব্য। 8 মাসে বৈদেশিক ঋণ ছাড় কমেছে 26%। জাল কাগজপত্র জমা দিলে বাতিল হবে সেনজেন ভিসার আবেদন। এগুলো আইনি প্রক্রিয়ায় হবে, এটা আমরা আশা করি। আরো খবর জালালাবাদের শেষ পৃষ্ঠায়, বড় লেখায় জ্বালানি তেলের জন্য হাহাকার, তেল নিয়েই সব তেলস্পতির খবর কিন্তু শোনা যাচ্ছে। অন্য খবর এখন, জাদুকাটা থেকে লাশ উদ্ধার, তাহিরপুর প্রতিনিধি, সুনামগঞ্জের জাদুকাটা। নগরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ, অন্য পত্রিকায় খবরটি এসছে। আমার মনে হয় এই লাশ নিয়ে অন্য ধরনের কোনো খবর আছে এখানে। কুলাউড়ায় তরুণের মরদেহ উদ্ধার, হবিগঞ্জের সংঘর্ষ, আহত 30, একই সাথে কয়েকটি আহত নিহত
খবর, নগরে 32 ঘন্টায় আরো 62 জন অপরাধী পুলিশের জালে। প্রাথমিক স্বাস্থ্য সেবার মান আরো উন্নত হবে। স্বাস্থ্য সেবার মান আবু স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আপনার হার্ট ফাউন্ডেশনে এখন সেক্রেটারি, এই ব্যাপারে একটু আলোচনা করি। প্রাথমিক স্বাস্থ্য সেবার মান আপনার এখানেও তো আমি শুনেছি যে প্রতিদিন জেনারেলি চিকিৎসা হয় অনেক। এটা এটা স্বাস্থ্য সেবাটা হচ্ছে কি যে পৃথিবীতে মানে প্রত্যেকটা দেশের নাগরিকের যে মৌলিক যে অধিকার গুলো আছে তার মধ্যে একটা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য যে মৌলিক সেবার ভিতরে এটা পড়ে। সুতরাং সেই সেবা কার্যক্রম করতে হবে গভর্নমেন্টের। প্রতিটা থানাতে, থানা না প্রতিটা উপজেলাতে স্বাস্থ্য কেন্দ্র মানে হসপিটাল আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে। সত্যিকার অর্থে মানে প্রত্যেকটা সিস্টেমই আমাদের দেশে কিন্তু ডেভেলপ করা আছে। সুতরাং সেই ডেভেলপ করা যদি থেকে থাকে তাহলে সেটা জিনিস হচ্ছে যে মনিটরিং করা। সাম্প্রতিক কালে আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম করে উনি কিছুটা দেখতেছেন যে লোকজন আসতেছে কিনা। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে যে তার উনি দেখার চাইতে তো নিশ্চয়ই সেখানের মধ্যে কনসার্ন সিভিল সার্জন আছে, এসএমও আছে, মানে এটা তো একটা লাইন ম্যানেজমেন্ট। কারণ একজনের কাছে কে কার কাছে জবাবদিহি করতেছে সেটা কিন্তু ফিক্স করা আছে। সুতরাং প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে তার দায়িত্বটা পালন করে তাহলে আমার মনে হয় না যে এই সেবার প্রতি বিশেষ কোনো গুরুত্ব দিতে হবে। মূলত সেবার মানটা উন্নত করতে হলে যে আপনার যে প্রপার যারা লোক আছে তাদেরকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু শেষ। এখন যদি ডাক্তার যদি তার স্টেশনে না থাকে তাহলে সেই লোকজন সেই সেবাটা পাবে কিনা? তাহলে ডাক্তারকে তার স্টেশনে থাকাটা আমাকে নিশ্চিত করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। স্বাস্থ্য সেবার মান বাড়ানোর জন্য সুন্দর পরামর্শ আসছে। আপনাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এগুলো কি সম্পূর্ণ হার্টের উপরে চিকিৎসা না অন্য চিকিৎসা? না, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যেটা একটা ডেডিকেটেড হসপিটাল ফর কার্ডিক পেশেন্ট এখানে, এবং কার্ডিওলজি সংক্রান্ত যতগুলো প্রবলেম আছে নিয়ে সেই জায়গায় আসে, যে রোগীরা আসে তাদেরকে চিকিৎসা। অন্য কোনো চিকিৎসা? এটা অনলি কার্ডিওলজি, মানে হৃদরোগ সংক্রান্ত বিষয় পুরোটাই। প্রিয় দর্শক, আমরা সময়ের স্বল্পতায় আর এগোতে পারছি না। সুন্দর বিশ্লেষণ স্বাস্থ্য সেবার উপর একটি বক্তব্য আমাদের ইঞ্জিনিয়ার সোহেব মতিন ভাই। প্রিয় দর্শক, এখানে আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগেই আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর আমাদের সহযোগিতা করলেন সম্প্রচারে আজকে মালঞ্চ বুক সেন্টারের সাথে অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।